নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। যুদ্ধ তো শেষ হলো, কিন্তু সব যুদ্ধের একটা ফলাফল নিয়ে একটা মানুষের জানার ইচ্ছা থাকে, অর্থাৎ কে জিতলো কে হারলো। কারণ এই জেতা হারার জন্যেই তো লড়াইটা হয়। তো সেই লড়াইতে এইবার যেটা দেখা যাচ্ছে যে ভারতের এবং পাকিস্তানের মধ্যে যখন লড়াইটা জমে উঠতে শুরু করেছে, ঠিক সেই সময় সেই লড়াইটা থেমে গেল। এই থেমে যাওয়াটা মানে যুদ্ধবিরতি হলো, সে যারই হাত থাকুক না কেন। ট্রাম্প বলছেন তিনি যুদ্ধবিরতি করে দিয়েছেন, আবার ভারত সেটা মানতে চাইছে না, ভারত মানছে না। ভারত বলে যে যুদ্ধ তার মানে যে কারণের জন্য থেমেছে সে কারণটা ভারতের সঙ্গে, ভারতের ডিজিএমও ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস, তার সঙ্গে পাকিস্তানের ডিজিএমওর আলোচনা হয়েছে। সেই আলোচনার প্রেক্ষিতে এসছে যুদ্ধটা আপাতত বিরতি হয়েছে। এখন প্রশ্ন হলো, এই যে বিরতিটা হলো, কিন্তু ভারত বা পাকিস্তানের তারা কে কি বলছে, এই দুই দেশের তারা তারা কে বলছেন যে কে জিতেছে কে হেরেছে, এই নিয়ে তাদের কি বক্তব্য? গত 12ই মে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারত জিতেছে। এই গতকাল এবার পাকিস্তানের সঙ্গে ভারত জিতেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের, তিনিও বলেছেন যে সেনাকে অভিনন্দন এই জয়ের জন্য। একই কথা বলেছেন ডিজিএমও বা ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনের পক্ষ থেকে। ভারতের সেনাবাহিনীও এই দাবি জানিয়েছে। কিন্তু উল্টো দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একেবারে নিশ্চুপ। সে দেশের যে সেনাপ্রধান আসিম মুনির, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি কোথায় আছেন তার কোনো কথা শোনা যাচ্ছে না। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ, তিনি মুখে কুলুপ এঁটেছেন। আর পাকিস্তানের রেলমন্ত্রী, কি যেন নাম ভদ্রলোকের, তিনি হুঙ্কার ছেড়েছিলেন পাকিস্তানের বোমা গুছিয়ে রাখা হয়েছে ভারতের জন্যে। তো তিনি তো সেটা বলে দিয়েছেন, তারও কোনো সাড়া নেই, কোনো সাড়া নেই। এমনকি পাকিস্তানের সাধারণ মানুষ পর্যন্ত এই লজ্জা চাপতে পারছে না। কোন লজ্জা? পরাজয়ের লজ্জা। প্রাণ ভরে গাল দিচ্ছে নেতা মন্ত্রী সেনাপ্রধান আইএসআই তাদেরকে। পাকিস্তান জিতেছে এই কথা কোনো বিদেশি সংবাদ মাধ্যম, যারা 7 এবং 8 মে তারিখে মানে 6-7 রাত্রে তো মধ্যবর্তী রাত্রে তো লড়াইটা মানে ভারত আক্রমণটা করেছিল পাকিস্তানের ভেতরে ঢুকে, এমনকি পাকিস্তানের সীমান্ত থেকে 100 কিলোমিটার ভেতরে ঢুকে কয়েক জায়গা পর্যন্ত তারা হানা দিয়েছিল। এবং সেই হানাতে যে বিদেশি সংবাদ মাধ্যমগুলো পাকিস্তানের দাবিকে স্বীকার করে নিয়ে বলেছিল যে পাকিস্তান ভারতের রাফাল সমেত 3খানা রাফাল সমেত 5খানা বিমান ধ্বংস করেছে, এই গল্প যারা খুব জোরে সোরে বলছিল, যেসব সংবাদ মাধ্যম বিদেশি, ওই রয়টার্স ইত্যাদি, তারাও কিন্তু চুপ মেরে গেছে, একদম চুপ। তাদের কোনো কথা নেই যে পাকিস্তানের কি হলো। ভারতের জয়ের দাবি খণ্ডন করেও আবার কিছু বলতে পারছে না, আবার পাকিস্তান হেরে গেছে সেটাও বলছে না। কেবল বাংলাদেশ নামের একটা দেশের কিছু রাজাকারের বংশধর আছে না, তারা বলছে পাকিস্তান জিতেছে। তারা আর কি তারা বলছে এই কথা। আর যারা ওই সেই পাকিস্তানিদের দ্বারা যাদের মা ঠাকুমা দিদিমারা ধর্ষিতা হয়েছিলেন এবং সেই ধর্ষণের ফলে যাদের জন্ম, তাদের শেকড় বাকড় না, তাদের ফলমূল তুল যারা এখন বর্তমানে আছে পোলাপানরা, তারা খুব চেঁচাচ্ছে যে পাকিস্তান জিতেছে। চেঁচাক, এরা ঢোড়া সাপ তো দূরস্থান, এরা কেঁচো, শুধু কিলবিল করে ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায়, যত লাফানি ফেসবুকে। এরা কিছু জানেও না, কিছু বোঝেও না। তারা শুধু বলে হায় হায় হায়,
আমাদের পাকিস্তান, আমাদের পাকিস্তান। পাকিস্তান নিজেও বলতে পারছে না যে তারা জিতেছে। কারণটা কি? কারণটা এই যে, যে জিনিসটা নিয়ে তারা এতকাল খুব গর্ব করত এবং ব্ল্যাকমেল করে আসতো ভারতকে সব সময়। সে 1999 কার্গিল লড়াইয়ের সময় বিল ক্লিনটন তিনি খবর দিয়েছিলেন, তিনি অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রীকে ফোন করে বলেছিলেন, আপনি এক্ষুনি যুদ্ধবিরতি ঘোষণা করে দিন, যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে দিন। অটল বিহারী বললেন, তা তো আমি করব, কিন্তু আপনি কি পাকিস্তানের সাথে কথা বলেছেন? তো বলছে যে হ্যাঁ, পাকিস্তানও মানে তারাও যুদ্ধবিরতি ঘোষণা করবে, আর আপনি যদি যুদ্ধবিরতি ঘোষণা না করেন তাহলে তারা তাদের পরমাণু বোমা দিয়ে অ্যাটাক করবে ভারত। অটল বিহারী সেদিন বলেছিলেন যে পাকিস্তান আমাদেরকে যদি পরমাণু বোমা দিয়ে অ্যাটাক করে তাহলে পাকিস্তান আমাদের ভারত, আমি ধরে নিলাম আজ রাত্রে আমাদের অর্ধেক ভারত উড়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমাদের আক্রমণে পাকিস্তান কিন্তু ইতিহাসে মানে ভূগোলে আর পাকিস্তান বলে কিছু থাকবে না, আমাদের তো অর্ধেক ভারত থাকবে। তো এই যেটা বলেছিলেন তার মানেটা কি? এতকাল ধরে পাকিস্তান ব্ল্যাকমেল করে এসেছে ভারতকে এই পরমাণু বোমা দিয়ে, যেটা ছিল তাদের সব আস্ফালনের মেরুদণ্ড। সেই মেরুদণ্ড পরমাণু বোমার ভাণ্ডারের দফা রফা করে ছেড়েছে এবার ভারত। এই দফা রফার কথা যে ভারত বলছে শুধু তা নয়, দুনিয়ার অন্য সব দেশ ও সেসব দেশের যারা রক্ষা বিশেষজ্ঞ তারাও বলছেন এই কথা। প্রথমে রক্ষা বিশেষজ্ঞদের কথায় আসি। তারা বলছেন, প্রথমে নিউ ইয়র্ক টাইমসের বিশেষজ্ঞরা বলেছেন এবং বলছেন যে ভারত বড়সড় কোনো কাণ্ড ঘটিয়েছে পাকিস্তানে, যার জন্য ডোনাল্ড ট্রাম্প এবং পুরো মার্কিন প্রশাসন যুদ্ধবিরতি করবার জন্য এত তৎপর হয়েছিলেন। এই বড়সড় কাণ্ডটা কি হতে পারে সেটাও স্পষ্ট করে বলেননি বটে, তবে তার ইঙ্গিত দিয়েছেন। বলেছেন ইজিপ্টের একটি বিশেষ বিমান বিশেষ এক ধরনের কেমিক্যাল প্রচুর পরিমাণে নিয়ে এসে পৌঁছেছে রাওয়ালপিন্ডিতে। এই কেমিক্যালের প্রয়োজন কখন হয়? যখন কোনো জায়গায় পারমাণবিক যে রশ্মি, সেই তার যে বিকিরণ যখন হতে থাকে তখন সেই বিকিরণ কম করবার জন্যে এই কেমিক্যালের দরকার হয়। একই কেমিক্যাল ব্যবহৃত হয়েছিল সোভিয়েতের সেই যে রাশিয়ার যে সেই চেরনোবিল পারমাণবিক কাণ্ডের পরেও। এছাড়া আমেরিকার প্রমুখ সব মিডিয়াতে ছেয়ে গেছে একটি বিশেষ মার্কিনী বিমানের পাকিস্তানে ছুটে আসা একেবারে জরুরি ভিত্তিতে। কেন? এই বিমান মার্কিন শক্তি দপ্তরের, ডিপার্টমেন্ট অফ এনার্জির। এদের কাজ পৃথিবীর যেখানে পারমাণবিক বিস্ফোরণ বা পারমাণবিক পরীক্ষা হলে তার তথ্য তালাশ করা। এর আরও কাজ বিকিরণকে, এই পারমাণবিক যে রশ্মি সেই বিকিরণকে যথাসম্ভব কম করা। অতএব বোঝাই যাচ্ছে যে পাকিস্তানের পরমাণু বোমা যেখানে গচ্ছিত রাখা হয়েছে সেসব জায়গায় কিছু একটা হয়েছে। কি হতে পারে? অস্ট্রিয়ার সুপরিচিত মিলিটারি হিস্টোরিয়ান এবং আকাশ যুদ্ধ বিষয়ে বহু গ্রন্থের প্রণেতা টম কুপার, তিনি ভারত পাক যুদ্ধের বিস্তৃত সমীক্ষা করে এই সিদ্ধান্তে এসেছেন দাঁড়ান দেখি তিনি ঠিক কি বলেছেন সেটা বলছি, সেটা পড়ছি। হ্যাঁ, তিনি বলেছেন, when one side is bombing nuclear weapons storage facilities of the other and the other has no ability to retaliate, then that is clear-cut victory for the attacker. তার মানে যে একটা দেশ, যখন দুই দেশের মধ্যে একটা দেশ আর একটা দেশের নিউক্লিয়ার ওয়েপেন তাদের স্টোরেজ আক্রমণ করে তখন, এবং সেই যাদের স্টোরেজ আক্রান্ত হচ্ছে তারা কোনোভাবেই সেটাকে আটকাতে পারছে না, তাদের আটকাবার ক্ষমতা নেই, তখন মানতে হবে যারা আক্রমণ করেছে তাদের ক্লিয়ার কাট ভিক্টরি, তাদের একেবারে পরিষ্কার জয় তাদের। তার মানে দাঁড়ালো ভারত পাকিস্তানের পারমাণবিক বোমার স্টোরেজগুলোতে
আক্রমণ করেছে, আর পাকিস্তান তার কোনো বদলা কেন সেটাকে আটকাতে পারেনি, চুপচাপ দেখে গেছে শুধু। সুতরাং এক্ষেত্রে জয় হয়েছে কার? ভারতের। একই কথা বলেছেন আমেরিকার রিটায়ার্ড সেনাকর্তা এবং আরবান ওয়ারফেয়ার স্টাডিজের যিনি প্রধান, তিনিও এই একই কথা বলেছেন। ভারত কমপক্ষে পাকিস্তানের 11টি বিমান ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে, ধ্বংস করে দিয়েছে নূর খান ও সারগোদা বিমান ঘাঁটি পুরোপুরি। ভারতের গোয়েন্দা দপ্তরের কাছে খবর ছিল এই বিমান ঘাঁটির কাছাকাছি রাখা আছে পাকিস্তানের কি যেন একটা পাহাড়, ছোট, তার নাম কিলারি না কি নাম যেন, সেই পাকিস্তানের পরমাণু ভাণ্ডার ওখানেই গচ্ছিত রাখা। কার? চীন সেই গচ্ছিত রাখার ব্যবস্থা চীন করেছে মাটির বহু নিচে, অন্তত পক্ষে 40 ফুট নিচে সেখানে বাংকার তৈরি করে, সে বাংকার হচ্ছে অত্যন্ত জবরদস্ত বাংকার, সেই বাংকার তৈরি করে সেখানটায় সাজিয়ে রাখা আছে সেই পরমাণু অস্ত্র। সেখানে গিয়ে আক্রমণ হেনেছে ভারতের ব্রহ্মস মিসাইল। মাটির গভীরে বাংকারে সুরক্ষিত পরমাণু অস্ত্রের ভাণ্ডার ভেদ করে সেই পরমাণু অস্ত্রের কাছে পৌঁছে গেছে ব্রহ্মস, আর তার ফলশ্রুতি বিস্ফোরণ। সেই বিস্ফোরণের তীব্রতা ভূকম্পন যন্ত্রে রিক্টার স্কেলে ধরা পড়েছে 4.6, 4.6। সময় কখন? সোমবার ভারতীয় সময়ের দুপুর 1:26। এটা ছিল তৃতীয় ভূকম্পন, প্রথম নয়। এর আগেও আরও 2টো ভূকম্পন হয়েছে, অর্থাৎ এই ভূকম্পনও ধরা পড়েছে রিক্টার স্কেলে, সেটা ওই 4.1, 4.7 এর মধ্যে। এইসব ঘটনা দেখে বিশেষজ্ঞরা তারা মানতে বাধ্য হয়েছেন নিজেদের গোপন পরমাণু অস্ত্র ভাণ্ডারে ভারতের ব্রহ্মস মিসাইল আঘাত হানতে পাকিস্তান আর দেরি করেনি। যেই ব্রহ্মস আঘাত হেনেছে, পাকিস্তান সঙ্গে সঙ্গেই ছুটেছে তাদের ডিজিএমও, ডাইরেক্টর জেনারেল অফ মেডিকেল অপারেশন, তিনি যোগাযোগ করেছেন ভারতের ডিজিএমওর সঙ্গে। শেহবাজ শরীফ যোগাযোগ করেছেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট, তার সঙ্গে আর্জি একটাই, থামান যুদ্ধ থামান। আমাদের পরমাণু ভাণ্ডার আক্রান্ত, রেডিয়েশন হচ্ছে, দয়া করে বাঁচান আমাদের। তার জন্যেই ট্রাম্প অমনি ওই যে বলেছেন না, আমি সারা রাত জেগে আমি চেষ্টা করে এই ভারত পাকিস্তানের যুদ্ধ বিরতি করেছি। সারা রাত জাগার কেন দরকার হলো? তিনি তো যুদ্ধের আগে বলেছিলেন যে এটা ভারত পাকিস্তানের ইন্টারনাল ম্যাটার, যা পারার ওরা নিজেরা করে নিক। তিনি হঠাৎ সারা রাত কেন জাগতে গেলেন? ঠিক এই জন্যেই যে ভয়ঙ্কর অবস্থা, রেডিয়েশন হলে একটা দেশের মানুষ, সাধারণ মানুষ, তারা এর ফলে তাদের ভুগতে হবে। সুতরাং ট্রাম্প সাথে সাথে ভারতের সাথে যোগাযোগ করলেন, আবেদন জানালেন যুদ্ধবিরতির, এবং ভারত বুঝল যে আমার যা পাওনা সেটা হয়ে গেছে, পাকিস্তান তারা নতজানু হয়ে গেছে, তাদের আর উঠে দাঁড়াবার ক্ষমতা নেই, কোকড়ো সাপের 20 দাঁত ভাঙা হয়ে গেছে। সুতরাং থামলো যুদ্ধ, অন্তত এখনকার মতো থামলো তো বটেই। পাকিস্তান একেবারেই চুপচাপ, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী থেমে থাকেননি। তিনি ওই রেডিয়েশনের কথা ইত্যাদিগুলো বলেননি বটে, কিন্তু তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে কি হয়েছে, কেন এই যুদ্ধবিরতি। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যুদ্ধবিরতি মানে যুদ্ধের সমাপ্তি নয়, যুদ্ধবিরতি মানে যুদ্ধ আপাতত থামলো। আবার এই আপাতত থামা যুদ্ধ আবার শুরু হয়ে যেতে পারে কখন? যদি টেররিস্টদের মদদ দেয় পাকিস্তান, তাহলে ভারত আবার নামবে। আর পরমাণু বোমা নিয়ে পাকিস্তানের যে অবস্থা হাল হয়েছে, সেই হাল সম্পর্কে নরেন্দ্র মোদী কি বললেন?
বললেন পরমাণু বোমা নিয়ে পাকিস্তানের ব্ল্যাকমেলিং করার দিন শেষ। এই কথাটা কেন বললেন ব্ল্যাকমেলিং করার দিন শেষ? কারণ তোমার পরমাণু ভাণ্ডার কোথায় আছে, কোথায় রয়েছে সব আমরা জানি, আমরা সেগুলোকে ধ্বংস করেছি। তাহলে অর্থটা, কে জিতলো যুদ্ধে, এই অর্থটা কি আর বিশেষভাবে বলতে হবে? ভারতের ডিজিএমও বলেছেন ভারতের সমস্ত, হ্যাঁ, এরপরেও তো কেউ প্রশ্ন করতে পারেন যে ভারতের তো রাফাল বিমান ধ্বংস হয়েছে। ভারতের রাফাল বিমান ধ্বংস হয়েছে, ভারত এখনো স্পষ্টভাবে বলেনি, বরং ফ্রান্স বলেছে, যারা এই রাফাল বিমান তৈরি করেছে তারা বলেছে তাদের কোনো বিমান এখনো ধ্বংস হয়নি। হয়তো অন্য কোনো বিমান ধ্বংস হতে পারে। ধ্বংস, যুদ্ধ মানে তো ধ্বংস হওয়ার একটা ব্যবস্থা তো আছেই। ধ্বংস হওয়া মানে, যুদ্ধ মানেই যে আমার কিচ্ছু হবে না, সব আমার বিপক্ষের হবে, তা তো নয়। ভারতের ডিজিএমও বলেছেন ভারতের সমস্ত পাইলট সহি সালামত আছেন, তাদের কারো কোনো প্রাণহানি কিংবা আঘাত পায়নি। এক সাংবাদিক এই প্রেস কনফারেন্সে সাংবাদিকটাকে প্রশ্ন করলেন, ভারতের সমস্ত বিমান কি সহি সালামত আছে? তিনি বললেন, বেশ মজা করে বললেন, দেখুন যুদ্ধে তো ক্ষয়ক্ষতি থাকেই, যুদ্ধে ক্ষয়ক্ষতি থাকেই, তো তবে দেখতে হবে আমরা আমাদের অভিষ্টে, আমরা যেটা চাইছিলাম সেখানে পৌঁছতে পেরেছি কিনা। আমরা যা চাইছিলাম পাকিস্তানকে যে শিক্ষা দেয়ার, সেই শিক্ষা দেওয়ার জায়গাতে আমরা ঠিক পৌঁছে গেছি। জানি এরপরেও বাংলাদেশের ওই পাকিস্তানি বীর্যবাহক যারা আছে তাদের চোখ খুলবে না, সেটাই স্বাভাবিক। তাদের উদ্দেশ্যে, কারণ রক্তের একটা টান তো আছে, পাকিস্তানি রক্তের টান। পাকিস্তানকে তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট বার্তা আছে। বার্তাটা হলো পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে এবার এই সন্ত্রাসবাদের মূলোচ্ছেদ করতে, মানে মূল থেকে, গোড়া থেকে কেটে দিতে এবার কিন্তু ভারতের নজর বাংলাদেশের দিকে, বাংলাদেশের দিকে নজর। ওই হাসিমারায় জিনিসগুলো সব গুছিয়ে রাখা হয়েছে, ওটা শোকেস করার জন্য রাখা হয়নি, ওটা শোকেস করার জন্য নয়, শোপিস হিসেবে রাখা হয়নি। ওটা রাখা হয়েছে বাংলাদেশের যারা বদমাশি করছে, যারা গণতন্ত্র হত্যা করেছে, সন্ত্রাসবাদকে যাদের সন্ত্রাসবাদের গোড়ায় জল ঢালছে, মিয়া ইউনুস এবং তার দলবল, তাদের জন্যে ওগুলো গোছানো হয়েছে। পশ্চিম সীমান্তে যুদ্ধ থেমেছে, পূর্ব সীমান্তে যুদ্ধ শুরু হবার মুখে। দিনক্ষণ বলবো না, তবে জেনে রাখুন যেভাবে বাংলাদেশকে তারা নিয়ে যাচ্ছে, ভারত চুপচাপ থাকতে পারে না এবং থাকবে না। তবে হ্যাঁ, মশা মারতে পাকিস্তানের মতো কামান দাগার দরকার পড়বে না, ওখানে দু চারটে পটকা ফাটালেই হয়ে যাবে। মিয়া ইউনুস হাওয়ার গতি বুঝতে পেরেছেন যে এবার ভারতের লক্ষ্য বাংলাদেশ। বাংলাদেশ বললে ভুল হবে, মিয়া ইউনুস এবং তার দলবল, বাংলাদেশের সাধারণ মানুষও নয়, বাংলাদেশের বড় সংখ্যক মানুষ নয়। তাই মিয়া ইউনুস কি করেছেন, গতকাল হাওয়াই দ্বীপে মার্কিন সেনাদের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের তাদের একটা বৈঠক ছিল। সেই বৈঠকে যাওয়া জেনারেল ওয়াকারুজ্জামানের যাওয়াকে আটকে দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। এতদিন ওয়াকার যথা ইচ্ছা তথা গিয়েছেন, এবারই যাওয়া হলো না তার। এই না যেতে দেওয়ার কারণটা কি হতে পারে সেটা বাংলাদেশের মানুষ একটু খোঁজার চেষ্টা করুন, পেয়ে যাবেন। অনেক কিছু পরিষ্কার দেখতে পাবেন, বুঝতে পারবেন। খুব শিগগির কিন্তু অনেক কিছু ঘটতে চলেছে বাংলাদেশে, এটা বলে রাখলাম, অপেক্ষা করুন। এখনকার মতো এখানেই থামছি, ভালো থাকবেন, ধন্যবাদ।